শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ছোঁয়া খন্দকার। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে র্যালি করেছে বিএনপি। বিকেল 4টায় শুরু হয় এই র্যালি। এর আগে বেলা 3টার পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় র্যালির পূর্ব সমাবেশ। সে সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণভোটের সমর্থন দেওয়ার পরও সরকার এমন পরিস্থিতি তৈরি করতে চায় যাতে নির্বাচন ব্যাহত হয়। ভোট বানচালের চেষ্টা করা হলে জনগণ তা মানবে না বলেও জানান তিনি। আরও বলেন, গণভোটের দাবিতে কয়েকটি দল জোট করে চাপ সৃষ্টির চেষ্টা করছে, তবে নির্বাচনের আগে নয়, ভোটের দিনই গণভোটের সিদ্ধান্ত বিএনপির। একটি দল ধর্মের ব্যবসা করে জান্নাতের টিকিট বিক্রি করছে বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপির ষড়যন্ত্র ও পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার ইতিহাসও নেই বলে জানান তিনি। সংক্ষিপ্ত এই সমাবেশ শেষে শুরু হয় র্যালি। নয়াপল্টন থেকে শুরু হয়ে মালিবাগ বাংলা মোটর হয়ে কারওয়ান বাজারে গিয়ে শেষ হয় র্যালিটি। বিএনপির এই কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীদের স্লোগানে মুখর হয় পরিবেশ। র্যালিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ফেস্টুন ও ব্যানার নিয়ে অংশ নেন নেতাকর্মীরা। ঢাকায় মনোনীত সম্ভাব্য প্রার্থীরা মিছিল সহ ধানের শীষ নিয়ে র্যালিতে শোডাউন দিতে দেখা গেছে। এছাড়া ট্রাক সহকারে ঢাকা মহানগর বিএনপি নেতাকর্মীরা অংশ নেন। নেতাকর্মীরা বলছে, এই কর্মসূচির উদ্দেশ্য গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংহতির ডাক আরো জোরদার করে জনগণের কাছে তুলে ধরা। একটি দল যারা ধর্মের ব্যবসা করে বেহেশতের টিকিট দেয়, তারা বলছে একটি বৃহৎ দল এই দেশের গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করছে। আমি তার জবাবে বলতে চাই, এই আপনারা যারা এই কথা বলছেন, আপনার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে। অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারা আজকে নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা এই গণভোটের জন্য চাপ দিচ্ছে, তারাও আজকে পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। আমরা খুব পরিষ্কার করে মেনে দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে। এর আগে 7 নভেম্বর উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র ধ্বংস করতে আবারও চক্রান্ত চলছে, তাই ভোট ও বিচারের অধিকার নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, দেশে জিয়াউর রহমানই প্রথম রাজনৈতিক ব্যবস্থা সহ বহু বিষয়ে আমূল সংস্কার আনেন। মিছিলের স্লোগানে জিয়া জিয়া উচ্চারণ। শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল। ঐতিহাসিক 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে বিএনপি। 1975-এ যেদিন সেনানিবাসে বন্দী তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে মুক্ত করে সিপাহী জনতা, যে মুক্তির পর জিয়া হয়ে ওঠেন একজন রাষ্ট্রনায়ক। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানাতে তাই সমাধি প্রাঙ্গণে নেতাকর্মীদের এই উপস্থিতি। শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন দেশের এক কিংবদন্তিকে। অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানান মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যরা। দোয়া ও মোনাজাত শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব। বলেন, 75-এর 7 নভেম্বর আধিপত্যবাদের চক্রান্ত বানচাল করে দেয় সিপাহী জনতা। রাষ্ট্র পরিচালনার মাত্র 4 বছর মধ্যে তিনি বাংলাদেশে একদিকে রাষ্ট্র ব্যবস্থার রাজনৈতিক ব্যবস্থা, অন্যদিকে অর্থনৈতিক ব্যবস্থার আমূল সংস্কার সাধন করেন এবং একদলীয় বাকশাল থেকে তিনি বহুদিনের গণতন্ত্র নিয়ে আসেন। হরজন্মা মহাপুরুষ, তিনি বাংলাদেশের অগ্রগতির মূল ভিত্তি রচনা করে দিয়েছিলেন। বৃহস্পতিবার দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ ইস্যুতে ঐকমত্য হওয়া বিষয়গুলোর আইনানুগ বাস্তবায়ন চায় বিএনপি। যথাসময়ে নির্বাচন আয়োজনে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি সেই আহ্বান পুনর্ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। গণঅভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে যে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য, জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো, বিচারের অধিকারকে নিশ্চিত করতে পারবো, সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে, বিএনপি এগিয়ে যাবে, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সারা দেশে নানান কর্মসূচি পালন করছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো।
7 নভেম্বরের সেই পটভূমিতে জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা নয় বরং গুরুত্ব দিয়েছিলেন সেনাবাহিনীর শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনগণের আস্থা অর্জন এবং সেই সঙ্গে গোটা রাষ্ট্রে স্থিতিশীলতা আনার বিষয়ে। এরপর ঘটনাচক্রে, ঘটনার প্রবাহে জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় আসেন, বিএনপি প্রতিষ্ঠা করেন, নানান সংস্কারমূলক কর্মসূচি হাতে নিয়ে উন্নয়ন আর উৎপাদনের রাজনীতি করেন, যে রাজনীতি তাকে এই সময়ে এসেও ভীষণ রকম প্রাসঙ্গিক করে রেখেছে। বিএনপি তাই আগামী দিনের পথ চলা জিয়াউর রহমানকে সামনে রেখেই করতে চায় ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধার। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। যারা নির্বাচন চায় না তারাই ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করে নির্বাচনকে বাধাগ্রস্ত ও বিলম্বিত করতে ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে পৃথক 2 কর্মসূচিতে এই মন্তব্য করেন তিনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের আহ্বান জানান এই বিএনপি নেতা। ঐকমত্যের বাইরে গিয়ে বিভেদ তৈরির গণতন্ত্রের জন্য মঙ্গলজনক নয় বলেও মন্তব্য করেন তিনি। নগরীর চালিতাতলী এলাকায় জনসংযোগের সময় দুর্বৃত্তের হামলায় গুলিবিদ্ধ চট্টগ্রাম 8 আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য দুপুরে হেলিকপ্টার যোগে ঢাকায় নেওয়া হয়। 2 দিন ধরে তিনি চট্টগ্রামে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঢাকায় নেয়ার আগে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচন বানচাল করতে সন্ত্রাসীদের ব্যবহার করে ভয়ভীতির সৃষ্টি করতেই জনসংযোগে হামলা বলে ধারণা এই নেতার। যারা ষড়যন্ত্র করছে নির্বাচনকে বিলম্বিত করার, পিছিয়ে নিয়ে যাওয়ার এবং নির্বাচনকে বাধাগ্রস্ত করার, তারা কি এদের এই সন্ত্রাসীদের ব্যবহার করে তারা কি একটা কোনো ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করে আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে কিনা, এই আলাপটা কিন্তু চলে আসছে। এটা দুঃখজনক এবং এটার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠিন হতে হবে, সতর্ক থাকতে হবে। এর আগে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক অনুষ্ঠানেও জুলাই সনদ এবং নির্বাচন সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, ঐক্যমত্যের বাইরে গিয়ে সমাজ ও রাজনীতিতে বিভেদ তৈরি করা গণতন্ত্রের জন্য মঙ্গল নয়। দীর্ঘ আলোচনার পরে ঐক্যমতে আমরা পৌঁছেছি। ঐক্যমত পৌঁছার পরে ঐক্যমতের পক্ষে সনদ সই হয়েছে, এটা আমাদেরকে মেনে নিতে হবে। আমরা যদি সেই ঐক্যমতের বাইরে গিয়ে আবার নিজের মতো কথা বলতে থাকি, সমাজে একটা বিভেদ সৃষ্টি করতে চাই, রাজনীতিতে বিভেদ সৃষ্টি করতে চাই, সেটা গণতন্ত্রের জন্য ভালো নয়। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। দিনাজপুর 2 আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ করেছেন বঞ্চিত প্রার্থীদের কর্মী সমর্থকরা। দুপুরে বিরল উপজেলা সদরে প্রথমে মানববন্ধন করেন তারা, পরে বের করা হয় বিক্ষোভ মিছিল। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। সমাবেশে একই মঞ্চে বক্তব্য দেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী 3 নেতা আনম বজলুর রশিদ কালু, মোজাহারুল ইসলাম ও অধ্যাপক মঞ্জুরুল ইসলাম। এ সময় বক্তারা অভিযোগ করেন, গত 15 বছর দুর্দিনে নিষ্ক্রিয় ছিলেন দল মনোনীত প্রার্থী। ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে সাদিক রিয়াজ পিনাক চৌধুরীর পরিবর্তে মনোনয়ন প্রত্যাশী অন্য 3 নেতার মধ্যে একজনকে প্রার্থী করার দাবি জানান তারা। স্বৈরাচার বিতাড়িত করা তরুণরাই নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে ছাত্র প্রতিনিধিদের ভাগ বাটোয়ারার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। দলটির নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আগামী নির্বাচনে আরেকটি মিরাকল ঘটবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 4টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জয়ীদের সংবর্ধনার আয়োজন করে ছাত্র শিবির। অনুষ্ঠানে ডাকসু ভিপি সহ অন্য নেতারা বলেন, চেতনা ব্যবসার আর কোনো সুযোগ নেই। আমরা বলতে চাই, নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রির ব্যবসা চলবে না। একই সাথে জুলাই যারা চেতনা ব্যবসা করতে চাইবে, সেই ব্যবসা চলবে না। এই অসংখ্য ভাইদের শহীদের রক্তের বিনিময়ে এই বিজয় অর্জিত হয়েছে বলে আমরা মনে করি। এটা আমাদের নিজেদের অর্জন বলে মনে করি না। অতীত খুনি হাসিনার পতন হয়েছিল কেবলমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পালস বুঝতে না পারা। আয়োজনে জামায়াতের নায়েবে আমির ডাক্তার তাহের বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব পড়বে জাতীয় নির্বাচনেও। ইনশাআল্লাহ আমরা দেখছি, আমরা আশা করছি বিশ্ববিদ্যালয়ের যে রিফ্লেকশন, এটাই বাংলাদেশ হবে এবং আগামী নির্বাচনে তারই প্রভাবে আজ
আর একটি মিরাকল হতে পারে। জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তরুণদের এখনই প্রস্তুতি নিতে হবে। একটা পর্বত প্রমাণ, একটা হস্তিকে তোমরা এই সমাজ থেকে তাড়াতে পেরেছো, তোমাদের নেতৃত্বেই সেটা সফল হয়েছে। তোমাদের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী নতুন বাংলাদেশ, বেটার বাংলাদেশ গড়ে উঠবে, এটা আমাদের প্রত্যাশা। যেসব বিশ্ববিদ্যালয়ে এখনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি সেগুলো দ্রুত আয়োজনের দাবি জানান জামায়াত আমির। আমি তারুণ্য নির্ভর একটা বাংলাদেশ দেখতে চাই। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে অংশীদারদের আগামী জাতীয় সংসদে থাকা উচিত বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে রাজধানীর বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে একথা বলেন তিনি। দ্রুতই জুলাই সনদ বাস্তবায়ন করে প্রধান উপদেষ্টাকে নির্বাচনের আহ্বান জানান তিনি। আরও বলেন, সনদে নোট অফ ডিসেন্ট রাখা যাবে না। ইউনিভার্সিটি টিচার্স ফোরামের বাংলা একাডেমিতে আত্মপ্রকাশ হয়েছে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ইউনিভার্সিটি টিচার্স ফোরামের শিক্ষকরা শিক্ষা খাতে বেশি বাজেট বরাদ্দ সহ নানা দাবি তুলে ধরেন। আগামী দিনে অবশ্যই শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ রাখতে হবে। 12 বছরের কম চাকরি হলেও চলতো যদি তার একটা পরিচয় থাকতো সে নীল দলের শিক্ষক। জাতীয় নাগরিক পার্টি অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শিক্ষকরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছেন। তিনি আরও জানান, গত 16 বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে দলীয়করণ না করারও আহ্বান জানান নাহিদ ইসলাম। ফ্যাসিবাদী কাঠামোকে বিলোপ করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা, মাত্র 6টি কমিশন যেগুলো নির্বাচনের সাথে সম্পর্কিত, যেগুলোর সাথে মূলত রাজনৈতিক দলগুলো সম্পর্কিত, ক্ষমতা সম্পর্কিত, সেগুলো নিয়েই সবার আগ্রহ, রাজনৈতিক দলগুলোর আগ্রহ। এই আলোচনাকে আমরা এর বাইরেই আনতে পারিনি। সেই আলোচনাতেও ঐক্যমতে আসলে পৌঁছানো যাচ্ছে না। ঐক্যমত প্রক্রিয়া শেষ হওয়ার পরও সমাধানের দিকে যেতে পারছি না। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়নে প্রধান উপদেষ্টাকেই আদেশ জারি করতে হবে এবং নোট অফ ডিসেন্ট রাখা যাবে না। এই অভ্যুত্থান, নির্বাচন, ঐক্যমত কমিশন কোনো কিছুই আসলে সবকিছুই ব্যর্থ। যদি শেষ রিয়েল চেঞ্জটা দেখতে না পায় এবং এই পরিবর্তনের, এই অভ্যুত্থানের সুফলের ভাগিদার যাতে প্রত্যেকটা ব্যক্তি যদি না হয়, সুফলের ভাগিদার যদি কিছু রাজনৈতিক দল হয়, কিছু বিশেষ ব্যক্তি হয়, মুষ্টিমেয় কিছু মানুষ হয়, তাহলে কিন্তু এটা আসলে কোনো পরিবর্তন হলো না এবং জনগণ আবারও রাস্তায় নামবে। আমরা মনে করি যে আগামী যে নির্বাচন হবে, সেই নির্বাচনে গণ অভ্যুত্থানের অংশীদার যারা, তাদের সকলেই পার্লামেন্টে থাকা উচিত। জুলাই সনদে নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না। আমরা যা ঐক্যমত হয়েছে সেটা জনগণ বাকিটা ঠিক করবে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব। ব্যক্তি ও সমাজের চিন্তার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ নির্মূল সম্ভব নয় বলেও জানান নাহিদ ইসলাম। ব্যক্তি এবং সমাজের পরিবর্তন ছাড়া আপনি রাষ্ট্রের ফ্যাসিবাদ দূর করতে পারবেন না। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। সংস্কারের বিরুদ্ধে গিয়ে অনেকে মুজিববাদী রাজনীতিকে প্রাসঙ্গিক করে তুলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিকেলে প্রেস ক্লাবে এক গোল টেবিল বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত খুবই জনপ্রিয় শব্দ, কিন্তু এই নতুন বন্দোবস্তের সুনির্দিষ্ট রূপরেখা দেয়নি। স্বাধীনতার পর আদর্শ রাষ্ট্র গঠনে বাংলাদেশ ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আরও বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা ছিলেন তারা লুটপাটে ব্যস্ত থাকায় 1975 ও 2024 এই দুই সময়েই একই চিত্র দেখা গেছে। পররাষ্ট্র নীতির প্রসঙ্গে তিনি দাবি করেন, জিয়াউর রহমান ছাড়া কেউ নতুন কিছু দিতে পারেনি। বিএনপি, আওয়ামী লীগ কেউই সন্তোষজনক পররাষ্ট্র নীতি প্রণয়ন করতে পারেনি বলেও জানান তিনি। চলমান বিচার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে 13 নভেম্বর রায় হওয়ার কথা, এ কারণেই ফ্যাসিবাদী শক্তি লকডাউন ডেকেছে বলেও জানান তিনি। মুজিববাদী রাজনীতিতে একটা সময় পর্যন্ত ছিল না। যখন আপনি আবার জাতীয় সঙ্গীতের বিতর্কে ঢুকলেন, যখন আপনি আবার এই রিয়াকশন দেওয়া শুরু করলেন নতুন রাজনীতি বিনির্মাণ না করে, তখনই কিন্তু মুজিববাদী রাজনীতি আবার প্রাসঙ্গিক হওয়া শুরু করলো এবং যত দিন যাচ্ছে তত বেশি প্রাসঙ্গিক করে তুলছেন আপনারা। যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের রাজনীতি করছেন বা নির্মাণ করার চেষ্টা করছেন, তারা কি এটা দিতে পেরেছেন কিনা?
যারা এখনও নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে, নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে, তারা স্বৈরাচারের দোসর। আর এমনটাই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সকালে নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এরপর সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, বর্তমান সরকারই নির্বাচনী সরকার হিসেবে কাজ করবে আর মধ্য ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, যা ঠেকানোর সাধ্য কারণ নেই। রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাই থেকে শুরু করে এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নাই। যারা বিভ্রান্ত করছেন তারা আপনি খুঁজে দেখবেন যে তারা হচ্ছেন এই পতিত স্বৈরাচারের দোসর ছিলেন। তার হয়তোবা তার কাছ থেকে পূর্বাচলের প্লট পেয়েছেন, নতুবা তার কাছ থেকে কোনোভাবে কোনো মনিটারি বেনিফিট পেয়েছেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলায় জেলায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি করেছে বিএনপি নেতাকর্মীরা। এ সময় নেতারা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ সমুন্নত রাখার তাগিদ দেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় শোভাযাত্রাগুলো থেকে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলায় র্যালি বের করে বিএনপি। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় দলের নেতাকর্মীরা। জেলা বিএনপির আয়োজনে শোভাযাত্রাটি শহরের নতুন বাজার, বাংলা স্কুল মোড় সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় র্যালিটি। এর আগে জেলা সরকারি স্কুল মাঠে আলোচনা সভায় জিয়াউর রহমানের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন বক্তারা। রাজশাহীতে দলীয় কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিনু। পরে দোয়া ও আলোচনা সভায় তিনি বলেন, ৭ নভেম্বর সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনে নেমেছিলেন সবাই। সেই দীক্ষায় গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। মহান বিপ্লব সংহতি দিবসের মধ্য দিয়ে বাংলাদেশ প্রকৃত সেই স্বাধীনতা অর্জন করে এবং বাংলাদেশ মাথা উঁচু করে বসছে এবং এই দিনের মধ্যে দিয়ে প্রেসিডেন্ট বহুদলীয় গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করেন। নাটোরে উপশহর মাঠ থেকে র্যালি নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর আগে দলীয় সভায় বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে গেছেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার আদর্শ বিনষ্ট হওয়ায় পরবর্তীতে দেশে স্বৈরাচারী শক্তি গড়ে ওঠে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই আদর্শকে বারবার এই বিচ্যুতি ঘটার কারণে পরবর্তীকালে ফ্যাসিস্ট স্বৈরাচার শাসক এই 15.5-16টা বছর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আজকে বিপন্ন করেছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় উৎসব মুখর পরিবেশে রং ছড়িয়ে র্যালিতে অংশ নেয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। দলীয় ব্যানার ফেস্টুন নিয়ে শহরের বিভিন্ন সড়ক স্লোগানে মুখর করে তোলে তারা। পরে পাগলা আলীগঞ্জ খেলার মাঠে হয় সমাবেশ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইলেও হয়েছে দোয়া মাহফিল ও আলোচনা সভা। পরে শহরের স্মৃতি পৌর উদ্যান থেকে বর্ণাঢ্য র্যালি নিয়ে বিভিন্ন সড়ক ঘোরে দলের কর্মীরা। এছাড়া জামালপুর, সুনামগঞ্জ, নওগাঁ সহ বিভিন্ন জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। সাইফ আহমেদ, যমুনা নিউজ। মুন্সিগঞ্জের শ্রীনগরের সমাবেশ ও শোভাযাত্রার মাধ্যমে বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি। বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। সমাবেশে অংশ নেয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানান বক্তারা। পরে স্টেডিয়াম থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এই উপলক্ষে 16 শহরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। শোভাযাত্রা সহকারে এতে যোগ দেন দলের নেতাকর্মীরা। পরে সমাবেশে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, সদস্য সচিব হেলাল উদ্দিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
দিবস উপলক্ষে কক্সবাজারে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সম্মুখ থেকে এই র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালুর দোকান এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, 1975 সালের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সিপাহী জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিল। তাদের ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় স্বাধীনতার। আর সেই স্বাধীনতা রক্ষায় সবাইকে আবারও ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে মাঠে নামতে হবে। ব্যক্তি নয়, দলের সিদ্ধান্ত ও প্রতীককে প্রাধান্য দিয়ে আগামী নির্বাচনে ধানের শীষের জন্য মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার আহ্বান জানান বক্তারা। দিবসটি উপলক্ষে নানা আয়োজন করে বান্দরবান জেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিকেলে স্থানীয় রাজার মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি শহর ঘুরে মুক্ত মঞ্চে এসে সমবেত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক সাংসদ রাজপুত্র ও ৩০০ নং আসনে বিএনপির মনোনীত প্রার্থীসহ অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন। 4 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 7 জন, আহত হয়েছেন 10 জন। বাগেরহাটে মোংলা খুলনা মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 7 জন। প্রত্যক্ষদর্শীরা জানায়, মোংলা থেকে খুলনা যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। তেতুলিয়া ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে হঠাৎই একটি মোটরসাইকেল চলে আসে। বাসের চালক হার্ড ব্রেক করলে সড়কের পাশের খাদে উল্টে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই প্রাণ হারান বাসের 2 যাত্রী। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক চাপায় অটোরিকশার চালক সহ 2 জন নিহত হয়েছেন। সকালে উপজেলার বাড্ডা বাজার এলাকায় সরাইল নাসিরনগর আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সদর উপজেলার মৈন্দু গ্রামের মুসলিম মিয়া সকালে অটোরিকশা যোগে সরাইল বাজারে যাচ্ছিলেন। বাড্ডা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয় অটোরিকশাটিকে। এতে ঘটনাস্থলেই মারা যান মুসলিম মিয়া ও অটোরিকশা চালক মোহাম্মদ ইউসুফ। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেয় পুলিশ। এই ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে, আটক করা হয়েছে চালককেও। নোয়াখালী সদরে বাস চাপায় সিএনজি অটোরিকশা আরোহী এক শিশু নিহত হয়েছে, আহত হয়েছেন 3 জন। সকালে সদরে জেলা পরিষদের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, যাত্রী নিয়ে সোনাপুর থেকে সদরে যাচ্ছিল সিএনজি চালিত অটোরিকশাটি। জেলা পরিষদের সামনে পৌঁছালে সামনে দাঁড়িয়ে থাকা একটি বাস সিএনজিকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় সিএনজির 3 যাত্রী ও চালককে হাসপাতালে নিলে শিশু তানুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া ঝালকাঠিতে আলাদা সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। ফরিদপুরের বোয়ালমারীতে বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি ঘিরে বিএনপির দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। বিকেলে ওয়াবদা এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, 7 নভেম্বর উপলক্ষে একই স্থান থেকে শোভাযাত্রা বের করার প্রস্তুতি নিচ্ছিল বিএনপির মনোনয়ন প্রত্যাশী শামসুদ্দিন মিয়া, ঝুনু ও খন্দকার নাসিরুল ইসলামের সমর্থকরা। এ নিয়ে এই দুপক্ষের মধ্যে দেখা দেয় উত্তেজনা, এক পর্যায়ে বাধে সংঘর্ষ। আর এই সময় বেশ কয়েকটি মোটর সাইকেলে আগুন দেয়া হয়, ভাঙচুর করা হয় দোকানপাট। ফায়ার সার্ভিস আগুন নেভাতে গেলে বাধা দেয়া হয়। পরে সেখান থেকে ফিরে যায় ফায়ার সার্ভিসের গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হচ্ছে। এখনও 2 পক্ষের মধ্যে উত্তেজনা চলছেই। পটুয়াখালীতে গণ অধিকার পরিষদ ও বিএনপির সংঘর্ষের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি, আটকও হয়নি কেউ। বৃহস্পতিবার বিকেলে গলাচিপা উপজেলার কপালভেড়া বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গণ অধিকার পরিষদের পূর্ব নির্ধারিত জনসভাকে কেন্দ্র করে প্রচার চালাচ্ছিল দলটির নেতাকর্মীরা। একই সময়ে বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচির প্রচার চালাচ্ছিল বিএনপিও। এক পর্যায়ে 2 পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়, যা পরে সংঘর্ষের রূপ নেয়। এ সময় উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়। রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে হার্টে রিং পরানোর সময় এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কমিটিকে 3 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পরিবার জানায়, বুকে ব্যথা নিয়ে বুধবার রাতে হাসপাতালটিতে ভর্তি হন নীলফামারীর মুকসেদুল ইসলাম। পরীক্ষা নিরীক্ষা শেষে তার হার্টে রিং পরানোর পরামর্শ দেন চিকিৎসক। বৃহস্পতিবার অপারেশনের সময় মারা যান মুকসেদুল। পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয় তার। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে মুকসেদুলের ছেলে শফিউল ইসলাম, শ্যালক হুমায়ুন কবির ও আরেক স্বজন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিওনকে মারধর করে হাসপাতালের লোকজন।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসপাতালে গিয়ে ঘটনার বিচার দাবি করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঢাকা ও গাজীপুরের কয়েকটি এলাকায় 22 ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। সকাল থেকে সাভার অঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। গ্যাস না থাকায় অনেক এলাকায় রেস্টুরেন্টে ভিড় দেখা যায়। এর আগে গতকাল তিতাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে গ্যাস সরবরাহ বন্ধের বিষয়টি জানিয়ে দেওয়া হয়। শুক্রবার সকাল 9টা থেকে শনিবার সকাল 7টা পর্যন্ত রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ সময় কদ্দা, কোনাবাড়ি, কাশিমপুর, মৌচাক, চন্দ্রা, কালিয়াকৈর, শ্রীপুর, নবীনগর, আশুলিয়া ও জিরাবসহ আশপাশের এলাকায় সব শ্রেণী গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সাতক্ষীরায় 3000-এর বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জেলার 6 উপজেলায় 8টি কেন্দ্রে সকাল 10টা থেকে শুরু হয় এই পরীক্ষা। 1 ঘণ্টার পরীক্ষায় অংশ নেয় 3108 জন শিক্ষার্থী। চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত ট্যালেন্ট পুল, সাধারণ ও বিশেষ ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত 100 জনকে দেওয়া হবে 2 লাখ টাকা পুরস্কার। এছাড়া সব শ্রেণীর টপ শিক্ষার্থীকে একটি করে বাইসাইকেল উপহার দেবে কিশোর কণ্ঠ ফাউন্ডেশন। বিজয়ীদের ফলাফল ও পুরস্কার ঘোষণা করা হবে 2026 সালের জানুয়ারিতে। কিশোর কণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরার চেয়ারম্যান জুবায়ের হোসেন বলেন, একজন শিক্ষার্থী শুধু নিজ প্রতিষ্ঠানের মধ্যে প্রতিযোগিতা করবে না, বরং জেলার সকল মেধাবীদের সঙ্গে প্রতিযোগিতা করেই মেধার স্বাক্ষর রাখবে। ধর্মীয় নানা আচার আয়োজনে চট্টগ্রামে রাউজানের রাসবিহারী মন্দিরে চলছে 6 দিনব্যাপী রাস উৎসব। পূজা অর্চনা প্রার্থনায় অংশ নেন বিভিন্ন স্থান থেকে আসা সনাতন ধর্মাবলম্বীরা। মুন্সিরঘাটায় রাসবিহারী মন্দির প্রাঙ্গণে উৎসবের 4র্থ দিনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। ঐক্য, শান্তি ও শতবর্ষের ধর্মীয় সম্প্রীতি ধরে রাখার আহ্বান জানান তিনি। এ সময় রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারাও উপস্থিত ছিলেন। সুস্থতা ও সৃজনশীলতার উৎসব দ্য ফ্লো ফেস্ট ঢাকা 2025। 3 দিনের এই আয়োজন চলছে ঢাকার শাহাবুদ্দিন পার্কে। চলবে 8 নভেম্বর পর্যন্ত। শরীর, মন ও আত্মার সুস্থতাকে ঘিরে আয়োজিত দ্য ফ্লো ফেস্টে যোগ, মেডিটেশন, মার্শাল আর্ট, ব্রিথ ওয়ার্ক এবং লাইভ মিউজিক সহ নানা কর্মসূচি চলছে সকাল থেকে রাত পর্যন্ত। এতে দেশি বিদেশি প্রশিক্ষক ও অংশগ্রহণকারীরা যোগ দিচ্ছেন বিভিন্ন সেশন ও ওয়ার্কশপে। এর মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন। অন্তর্গত শান্তির খোঁজে যোগ চর্চা। ঢাকার মতো ব্যস্ত নগরীতে এই চর্চার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। একই সঙ্গে মানসিক চাপ, উদ্বেগ আর নিদ্রাহীনতা নিঃশেষ করে দিচ্ছে কর্মশক্তি। এই বাস্তবতায় যোগ ব্যায়াম হতে পারে এক প্রশান্ত আশ্রয়। আর সেই আয়োজন মিলছে রাজধানীর গুলশানে শাহাবুদ্দিন পার্কে। দ্য ফ্লো ফেস্ট ঢাকা নামের এই আয়োজন চলছে 3 দিন ধরে। এতে পরিবেশ বান্ধব পণ্যের বাজার ও সাস্টেইনেবল ব্র্যান্ড প্রদর্শনী, যেখানে পরিবেশ সচেতন জীবনযাপন নিয়ে আলোচনা চলছে। আয়োজকরা জানান, ফ্লো ফেস্ট শুধু একটা ইভেন্ট নয়, এটা এক ধরনের মানসিক পুনর্জাগরণ। ওরা আসলে এই পার্কের কালচারটা প্লাস এরকম ফেয়ারের কালচারটা দে ট্রাইং টু প্রমোট দিস, সো দিস ইজ ভেরি গুড অ্যান্ড ইন্টিগ্রেশন অফ বাংলাদেশি কালচার ইজ প্রপার। মেন্টাল হেলথের জন্য একটা সেশন হচ্ছে, যদিও প্রথম থেকে থাকতে পারিনি, বাট এছাড়া এমনি ঘুরে ফিরে দেখছি, খুব ভালো লাগছে। আমাদের হ্যান্ডমেড জিনিসপত্র তারা সেল করছে, ওগুলা দেখে ফরেনাররা লাইক অন্যরকম, তারা খুবই এনজয় করছে। ওভারঅল থিমটা খুব ভালো লেগেছে যে তারা প্লাস্টিক এগেইনস্টে, সো আমি ওভারঅল সবকিছু যখন দেখছি যে ইটস এ ভেরি গুড অ্যান্ড পজিটিভ ভাইব। সুস্থতা, শিল্প ও মানবিক সংযোগ একত্রে মিলছে এক স্রোতে। একই স্থানে আধুনিক ও ঐতিহ্যবাহী পণ্যের নানা সমাহারও মিলছে। দর্শনার্থীরা জানান, ব্যস্ত ঢাকায় বাংলার সংস্কৃতি উদযাপনের অনন্য এক আয়োজন এটি। সবাই আসছে, সবার সাথে দেখা হচ্ছে, একটা মিট আপ হচ্ছে। I believe this number of these events should be more because it's a very good event and you know everybody is here. It's beautiful, অনেক হচ্ছে, মধ্যবিত্তরাও ঢুকছে এখানে এখন। আগে যেটা একদম, এটা তো বন্ধ একটা পার্ক ছিল আগে। এছাড়াও মার্শাল আর্ট, ব্রিথ ওয়ার্ক এবং লাইভ মিউজিক সহ নানা কর্মসূচিও চলছে সকাল থেকে রাত পর্যন্ত। সব বয়সীদের জন্য থাকছে ভিন্ন ভিন্ন আয়োজন। সেটা দিতে চাচ্ছি যে ওয়েলনেস কামস ইন মেনি ফর্ম।
কারোর জন্য ওয়েলনেস হচ্ছে, আমার জন্য হাঁটা হতে পারে, আপনার জন্য হতে পারে আর্ট, কারোর জন্য জুজিৎসু হতে পারে, কারোর জন্য হতে পারে মেডিটেশন, কারোর জন্য ইয়োগা। এটা একটা ফেস্টিভ্যাল না, এটা একটা এক্সপিরিয়েন্স যেটা আমরা মানুষকে দিচ্ছি, যেখানে সবার জন্য সবকিছু আছে। The UCBL believes in community, believes in people. So festival like this, Dhaka Flow Fest, connects people. একটা মানুষ যখন হেলদি থাকে, তার ফিটনেস যখন ঠিক থাকে, সে তখন কমিউনিটিতে কন্ট্রিবিউট করতে পারে, সে টিম ওয়ার্ক করতে পারে। সুতরাং এই জিনিসগুলো আমরা প্রমোট করি। নাগরিক মনকে শান্ত ও সাবলীল রাখতে এমন আয়োজনকে ইতিবাচকভাবে দেখছেন নগরবাসী। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অ্যাকাউন্টিং ডেকে সামনে রেখে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হলো অ্যাকাউন্টিং ডে রান 2025। স্বাস্থ্য সচেতনতা ও পেশাগত জীবনে ভারসাম্য এই বার্তা তুলে ধরতেই ICAB এর এই আয়োজন। ভোরের শীতল বাতাসে দৌড়িয়েছে 1,500-এরও বেশি অংশগ্রহণকারী। এই ইভেন্টের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন। ভোর থেকেই হাতিরঝিল এলাকা জুড়ে উৎসবের আমেজ। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, CA শিক্ষার্থী, কর্পোরেট পেশাজীবী, নারী পুরুষ সব বয়সী মানুষ একসাথে দৌড়ালেন অ্যাকাউন্ট ডে রানে। নেপাল ম্যারাথন করে আসলাম, মানে গত সপ্তাহে বলতে লাস্ট স্যাটারডেতে, তো 42 কিলোমিটার ছিল এখানে, আমি ওইখানে সেকেন্ড হয়েছি। ফার্স্ট হওয়ার একটা আলাদা মজা আছে, এটা অবশ্যই মিস করি এবং ওটার জন্য ট্রাই যে করি না এমন না, বাট যদি আপনি আপনার রানটা বেটার করেন, বাট এরপরও যদি সেকেন্ড হন, ইটস ওকে। হেলথ ইস্যুটা সবাই মানে মেনটেন করে না, তো সেক্ষেত্রে আজকে এখানে যে সব মানে প্রফেশনাল লোকজন এসেছে, সবাইকে একসাথে করা হয়েছে। এভরিথিং ইজ ওকে, ওদের টোটাল প্রফেশনালি মানে এবং আন্তর্জাতিক মান সম্পন্ন তারা ইভেন্টটা সম্পন্ন করেছে। আলহামদুলিল্লাহ, নিজের প্রতি খুশি যে আমি খুব দ্রুত ইমপ্রুভ করতে পেরেছি 3 মাসের মধ্যে। বেশ কয়েকটি জায়গায় পানি পানের জায়গা আছে ব্রেকের জন্য, ভালোই লাগলো প্রোগ্রাম। ফিটনেস মেক্স অ্যাকাউন্টিং স্লোগানে অনুষ্ঠিত এই দৌড়ে ছিল 2টি ক্যাটাগরি, 7.5 কিলোমিটার এবং শিশু ও মায়েদের জন্য 1 কিলোমিটার রান। ছোট্ট সোনামণিদের উৎসাহ ও প্রাণ চাঞ্চল্যে ভরে ওঠে পুরো এলাকা। সফলভাবে দৌড় শেষ করা প্রত্যেক অংশগ্রহণকারী পান ফিনিশার মেডেল। দৌড়াতে ম্যারাথনে এসেছি, 1 কিলোমিটার দৌড়িয়েছি। মা, মাম্মা, আমার খালামণি, আমার বাবা। এই আয়োজনকে আমরা স্বাগত জানাচ্ছি। এই জন্য আমরা পুরো ফ্যামিলি সহ আজকে যোগদান করেছি। আমি দৌড়াইছি বলে মেডেল পেয়েছি। দৌড়ালে স্বাস্থ্য ঠিক থাকে, আর আমার দৌড়াতে অনেক ভালো লাগে। আমার বাচ্চারা তো অনেক হ্যাপি এসছে, তারা সকালে একদম ভোর 5টায় উঠেছে ঘুম থেকে। আয়োজকরা বলছেন, পেশাগত ব্যস্ততার ভিড়ে স্বাস্থ্য ও মানসিক সুস্থতার গুরুত্ব তুলে ধরতেই এই আয়োজন। আমাদের লোকগুলো এত বেশি স্ট্রেস থাকে, অ্যাংজাইটিতে থাকে, তাদের ওই যে ওয়েলবিংটা কম্প্রোমাইজ করে। অ্যাকাউন্টিংকে শুধুমাত্র বইয়ের গণ্ডিতে না রেখে আমরা এটাকে লাইফ স্টাইলের ভিতর নিয়ে আসা, যে আমাদের দৈনন্দিন জীবনে একটা পার্ট হিসেবে। ওয়ার্ল্ডে এই ধরনের অ্যাকাউন্টিং ডে উপলক্ষে এই রান কখনো হয়নি, আমরা ফার্স্ট আয়োজন করেছি। দৌড় শেষে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। আয়োজনের স্পন্সর, পার্টনার ও বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন আইক্যাবের কর্মকর্তারা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের জনপ্রিয়তা পাওয়া জুস বার ঠান্ডা গরমের দ্বিতীয় আউটলেট চালু হয়েছে। বিকেলে বন্দরনগরীর OR নিজাম রোডে ক্রিস্টাল কাপের পাশে এটি উদ্বোধন করা হয়। এ সময় স্বত্বাধিকারী মুজিবুর রহমান, আবেদুর রহমান ও সাইফুল ইসলাম সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। তরুণ উদ্যোক্তাদের ভিন্নধর্মী এই আউটলেটে বিভিন্ন ফ্লেভারের জুস, চা, কফি ভোক্তাদের কাছে বেশ জনপ্রিয়। চাহিদা বৃদ্ধি পাওয়ায় আসকার দিঘি এলাকার পর OR নিজাম রোডে দ্বিতীয় আউটলেটটি খোলা হয়েছে বলে জানান উদ্যোক্তারা। নারী ক্রিকেট দলের সদস্য জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। বিষয়টি সংবেদনশীল হওয়ায় এক বিবৃতিতে 15 কার্য দিবসের মধ্যেই তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেওয়ার কথা জানায় ক্রিকেট বোর্ড। এক সাক্ষাৎকারে গুরুতর এই অভিযোগগুলো তুলে ধরেন অস্ট্রেলিয়ায় অবস্থান করা এই টাইগ্রেস পেসার। সাবেক নির্বাচক, দলের ইনচার্জ, ম্যানেজার, ক্রিকেটার সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনেন জাহানারা। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াব। জাহানারাকে সমর্থন জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানায় সংস্থাটি।
ক্রিকেটার জাহানারার যৌন হয়রানির অভিযোগ আমলে নিয়ে বিসিবিকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আগামীতে নারী ক্রিকেট বা ফুটবলেও আসছে নানা নীতিমালা, বাড়ছে বেতন ও অন্যান্য সুবিধাও। এদিকে বিপিএল এর আগেই বেরিয়ে আসছে ফিক্সিং কাণ্ডে জড়িতদের নামও। অস্ট্রেলিয়ায় বসবাসরত নারী ক্রিকেট দলের সদস্য জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। বিষয়টি সংবেদনশীল হওয়ায় এক বিবৃতিতে 15 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেওয়ার কথা জানায় ক্রিকেট বোর্ড। সাবেক নির্বাচক দলের ইনচার্জ ম্যানেজার ক্রিকেটার সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনেন এই টাইগার্স পেসার। তবে সরকার এই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে বিসিবিকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছে। নারীদেরকে স্পোর্টস সহ আরো অন্যান্য জায়গায় নারীদের যে নিরাপত্তা সেটা নিশ্চিত করাটা আমাদের একটা প্রায়োরিটি 1, এবং এই বিষয়টা যখন আমি দেখি ইন্টারভিউটার সাথে সাথে আমি বিসিবির সাথে কথা বলেছি, এবং এই বিষয়টা বিসিবি তদন্ত কমিটির একটা রিপোর্ট আসবে দ্রুততম সময়ের মধ্যে, এবং আমরা ভিকটিমের সাথে কথা বলে তিনি যদি কোনো আইনি ব্যবস্থা নিতে চান সেক্ষেত্রে এটা যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ একই সাথে, তো এটা আমরা সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়ে যেন যারা জড়িত তারা সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তিটা পান সেটা আমরা নিশ্চিত করব। নারী ক্রিকেটের উন্নয়ন কাঠামো নিয়ে অনেক প্রশ্ন উঠছে। শুধু নারী ক্রিকেটারদের সুবিধাই বাড়ছে না, সঙ্গে নারী ফুটবলারদের বেতন বৃদ্ধিও হচ্ছে আগামীতে। লাস্ট বোর্ড মিটিংয়ে সম্ভবত 35% স্যালারি ইনক্রিমেন্ট করা হয়েছে, তাদের ভাতা ট্যুর ফি সেটাও যথেষ্ট বৃদ্ধি করা হয়েছে, এবং বাফুফু এই বিষয়ে আমাকে আশ্বস্ত করেছেন যে তারও নারী ফুটবলারদের এই স্যালারি এবং অন্যান্য যেই আনুষঙ্গিক ভাতা এবং ফি আছে সেগুলো বৃদ্ধি করবেন। সবশেষ বিপিএল ছিল ম্যাচ ফিক্সিং ও খেলোয়াড়দের পেমেন্ট দেয়া সহ নানা কারণে প্রশ্নবিদ্ধ। এবার কি সেই ফিক্সারদের নিয়ে বিপিএল আয়োজন হবে? ক্রীড়া উপদেষ্টা আশ্বস্ত করলেন তার আগেই বেরিয়ে আসবে ফিক্সারদের নাম। যাদের ব্যাপারে গুরুতর অভিযোগ এবং প্রাথমিক সত্যতা বা প্রমাণ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা বিপিএল এর আগেই গ্রহণ করা হবে। সুতরাং বিপিএল এ ফিক্সারদেরকে নিয়ে বিপিএল হচ্ছে এই ধরনের কিছু আসলে হচ্ছে না। আমরা এই বিপিএলটা সর্বোচ্চ স্বচ্ছ ভাবে করতে চাই। আগামীতে দেশের ক্রীড়াঙ্গনে নীতি ও জবাবদিহিতার ব্যবস্থা চালু করতে বদ্ধপরিকর ক্রীড়া উপদেষ্টা। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। ইন্দোনেশিয়ার জাকার্তায় জুমা নামাজের সময় একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণে আহত হচ্ছে অর্ধশতাধিক মানুষ। শুক্রবার রাজধানীর কেলাপা গার্ডিং এলাকায় হয় এই বিস্ফোরণ। এটিকে একটি পরিকল্পিত হামলা বলে সন্দেহ করছে প্রশাসন। সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে 17 বছর বয়সী এক কিশোরকে, তবে সেও গুরুতর আহত অবস্থায় ভর্তি আছে হাসপাতালে। স্থানীয় পুলিশ জানিয়েছে এই ঘটনায় আহত হয়েছে অন্তত 55 জন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকের দেহেই রয়েছে পোড়া ক্ষত। বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে নিরাপত্তা বিভাগ। 2 বছরের গৃহযুদ্ধের পর যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে সুদানের আধা সামরিক বাহিনী আরএসএফ। বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন কোয়াডের প্রস্তাবিত চুক্তিতে সম্মতি জানায় বাহিনীটি। এতে মধ্যস্থতা করেছে সৌদি আরব, মিশর ও সংযুক্ত আরব আমিরাতও। মানবিক দৃষ্টিকোণ এবং বেসামরিকদের সুরক্ষার কথা বিবেচনা করে যুদ্ধ থামানোর এই সিদ্ধান্ত বলে বিবৃতি জানিয়েছে আরএসএফ। যদিও এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি প্রতিপক্ষ সুদানের সামরিক বাহিনী। ধারণা করা হচ্ছে চুক্তিটি কার্যকর হলে আপাতত 3 মাসের জন্য বন্ধ থাকবে সংঘাত। খোঁজা হবে চলমান রাজনৈতিক সংকটের সমাধান ও ক্ষমতার লড়াইকে কেন্দ্র করে 2023 সাল থেকে সুদানিজ আর্মির সাথে প্যারামিলিটারি আরএসএফ এর সংঘর্ষ চলছে। আন্তর্জাতিক বাহিনী খুব শিগগিরই গাজায় কাজ শুরু করবে এই কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। Gaza is working out very well, and you haven't been hearing too much about problems. খুব শিগগিরই গাজায় আন্তর্জাতিক বাহিনী কাজ শুরু করবে। উপত্যকার পরিস্থিতি এখন ভালোভাবেই এগোচ্ছে। বড় কোনো সমস্যা নিয়ে তেমন খবরও পাওয়া যাচ্ছে না। এছাড়া কয়েকটি দেশ স্বেচ্ছায় এগিয়ে এসেছে। যদি হামাস বা অন্য কোনো বিষয়ে জটিলতা দেখা দেয় তারা এককভাবে সেটি মোকাবেলায় প্রস্তুত। ইউরোপের আকাশে থামছেই না রহস্যজনক ড্রোনের আনাগোনা। এই উড়োজানের কারণে আবারও বিঘ্ন ঘটল বেলজিয়াম ও সুইডেনের বিমান চলাচলে। শুক্রবার বেলজিয়ামের লিয়েজ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় বিমান চলাচল। এর আগে বৃহস্পতিবার দেশটির ব্রাসেলস বিমানবন্দরও দেখা যায় ড্রোনের উপস্থিতি। এতে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় বন্দরটির সব কার্যক্রম। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায় একটি সামরিক ঘাঁটি সহ
দেশের বিভিন্ন অংশে দেখা গেছে রহস্যময় এসব ড্রোন। একই দিনে সুইডেনের আকাশেও দেখা যায় এই উড়োযান। ফলে বৃহস্পতিবার রাতে বন্ধ করে দেওয়া হয় গোটেনবার্গ ল্যান্ডভেইটার বিমানবন্দরের প্লেন চলাচল। বিঘ্নিত হয় কমপক্ষে 13টি ফ্লাইট। দর্শক, এ ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।